বৈশাখ মাসের এক সন্ধ্যাতে যথারীতি ছাতিমপুর গ্রামের কয়েকজন মিলে আমরা পটাইদার চায়ের দোকানে বসে আছি। ধীরে ধীরে জমে উঠছে আমাদের আড্ডা। জানো তো পটাইদা, তোমার হাতে স্পেশাল আদা দেওয়া চায়ের স্বাদ যেন আর কোথাও খুঁজে পাই না। হ্যাঁ রে, ঠিক বলেছিস। এ আর বলতে, তাই তো যতই কাজ থাকুক না কেন, পটাইদার দোকানে দিনের শেষে একবার চা না খেলে ঠিক দিনটা যেন কাটে না মনে হয়। আরে আজ শৈলজেঠুর কি হলো? আমাদের নতুন গল্প শোনাবে বলেছিল। হ্যাঁ রে, তাই তো, জেঠুর তো এতক্ষণে চলে আসার কথা। আমাদের কথা চলতে চলতেই একটা সাইকেলের ঘন্টির আওয়াজ শোনা গেল। বেল বাজাতে বাজাতে অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে এলো আমাদের প্রিয় শৈল জেঠু। আরে এই তো শৈল জেঠু চলে এসেছে। আরে তোমার কথাই হচ্ছিল গো জেঠু, তুমি না আসলে আজ এই আসর তো ঠিক জমতই না। সাইকেলটা দোকানের এক পাশে রেখে পটাইদার চায়ের দোকানের বেঞ্চে বসলো জেঠু। পটাইদা তাড়াতাড়ি এসে ধোয়া ওঠা গরম চা দিয়ে গেল শৈল জেঠুকে। নেন কর্তা চা। হ্যাঁ হ্যাঁ, দে দে। শৈল জেঠু চায়ে একটা লম্বা চুমুক দিয়ে বললেন, জানি জানি, তোরা আজ অধীর আগ্রহে বসে আছিস ঘটনা শুনবি বলে। তোদের নতুন ঘটনা শোনাবো কথা দিয়েছিলুম, তাই তো তাড়াহুড়ো করে চলে এলুম। হ্যাঁ, আমরা তো অনেকক্ষণ ধরে তোমার ঘটনা শুনবো বলে বসে আছি, তুমি এত দেরি করলে। আসলে জেঠু, তোমার জীবনের ঘটনাগুলো রহস্য রোমাঞ্চ উপন্যাস থেকে কোনো অংশে কম নয়, তাই তো আমাদের এত আগ্রহ থাকে। দেখলাম শৈল জেঠু তখন দূরের একটা আম গাছের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। গাছটায় সবে মাত্র মুকুল ধরেছে, তা থেকে একটা মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ছে সন্ধ্যার বাতাসে। দূরের এই আম গাছখানা দেখছিস? কদিন বাদেই ফলন্ত আম উপচে পড়বে গাছটাতে। সেই গাছটাকে দেখে আমার সাথে এক ভয়ঙ্কর ভুতুড়ে অভিজ্ঞতার কথা আমার মনে পড়ছে। সেই ঘটনাটাই তোদেরকে শোনাবো বলে আমি ঠিক করেছিলুম আগের দিন। তাহলে আর দেরি কেন জেঠু, বলো না, শুনতে তো আমরা একেবারে রেডি। আচ্ছা আচ্ছা, বলছি, শোন। এরপর ভাঁড়ের অবশিষ্ট চায়ে শেষ লম্বা চুমুক দিয়ে শৈল জেঠু বলতে শুরু করে। সেইটা ছিল ভরা বসন্ত মাস, বাতাসিয়া গ্রাম। এই গ্রামেই আছে ভুবনডাঙ্গার মাঠ। বিস্তীর্ণ ফাঁকা ধুধু সেই মাঠের মধ্যে একটা মাত্র খড়ের চালের বাড়ি, আর সেই বাড়ির পাশে গোটা কতক কাঁচা মিঠে আমের গাছ। ঘড়িতে তখন রাত প্রায় ৩টে। কিছুক্ষণ আগে বেশ ঝড় বৃষ্টি হয়ে গেছে, এখনো মাঝে মাঝে ঝিরঝিরে বৃষ্টি হয়ে চলেছে। ফলে দক্ষিণ দিক থেকে একটা কনকনে হাওয়া দিচ্ছে। একটাও জনমানবের দেখা নেই। বোঝাই যাচ্ছে এ বাড়ির বাসিন্দারাও এই হিমেল বৃষ্টির রাতে কাঁথা মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। কিন্তু না, একটু পরেই বাড়ির দরজাটা ফাঁক হলো একটু, আর চুপি চুপি বেরিয়ে এলো একজন বয়স্ক মানুষ। হাতে একটা হ্যারিকেন টিম টিম করে জ্বলছে, কানে মাথায় ভালো করে জড়ানো একটা উড়ুনি। ইনি সতীশ চাটুর্যে, এই বাড়ির কর্তা। বুড়ো মানুষটি চুপি চুপি একবার দেখে নিল
ঘরের ভেতরটা। যাক বাবা, গিন্নি কিছু টের টের পায়নি। বুঝতে পারলে আমার আর রক্ষে ছিল না। এই ভোর রাতে ঘরের বাইরে বেরিয়েছি, জানলে আমাকে আজ তো চিবিয়ে খেত একদম। কিন্তু কি বা করব, রাশি রাশি কাঁচা মিঠে আমে গাছগুলি ভরে উঠেছে। এই সময় রাত পাহারা না দিলে চোর এসে যে সবগুলো আম একেবারে সাবার করে দিয়ে যাবে, সে আর গিন্নি কি বুঝবে। হঠাৎ ঘরের ভেতর থেকে কার যেন পায়ের আওয়াজ পাওয়া গেল। মোটা সোটা শরীর নিয়ে হেলতে দুলতে এসে হাজির হলেন সতীশ গিন্নি। তার নাম ধূমাবতী। ওই বাপরে, এগিয়ে পড়েছে রে, গেছি আজ আমি। এই যে পোড়ার মুখ মেনছে, বলি আক্কেল বলতে কিছুই কি নাই তোমার? এই কনকনে ঠান্ডায় বৃষ্টির ভোর রাতে পথে ঘাটে একটা কুকুর বেড়াল অব্দি নেই, আর তুমি এই বুড়ো বয়সে উঠোনে এসে কাক তাড়ুয়ার মতো দাঁড়িয়ে আছো। ইয়ে মানে গিন্নি, আসলে ওই আম গাছগুলো পাড়া দিতেই। তবেই হয়েছে আর কি, ওই হাড় জিরজিরে চেহারায় উনি তাড়াবেন চোর? প্রতাপ কত! উহ, এই যে এই পোড়ার মুখ মিনছে, ভালো চাও তো ঘরের মধ্যে গিয়ে শোবে চলো। এই আমি শেষ বারের মতো বলছি। বুড়ো সতীশ চাটুর্যে ওর বউকে জমের মতো ভয় করে, কিন্তু সেদিন ও কিছুতেই ঘরে যেতে রাজি হলো না। আরে গিন্নি, কি যে বলো না, কি বা বয়স হয়েছে আমার, এখন আমার জোয়ান হারে তেজ আছে অনেক। এই দেখো না, দেখো। এই বলেই বুড়ো হাতের গুলি পাকানোর চেষ্টা করে। এই দেখে সতীশ গিন্নি রেগে মেগে ঘরে যাওয়ার আগে বলে গেল, তবে এখানেই থাকো, জয় সত্যি হয়ে মরলে আমি তোমার দেখতে আসবো না, বুঝলে তো? তখন ভূত হয়ে ওই আম গাছে বাসা বেঁধে থেকো। আরে গিন্নি, তুমি খামোকায় চিন্তা করছো। এই ভোরবেলাটা কাটিয়ে আমি ঘরে যাচ্ছি, বুঝলে না? এই সময়টাতেই যত সব চোর ছাচরের উপদ্রব হয়। সতীশ গিন্নি রেগে গস গস করতে করতে ঘরে চলে গেল। এদিকে পরদিন বিকেলেই সতীশ চাটুর্যে পড়ল ধুম জ্বরে। যেমন তেমন নয়, একেবারে কাঁপুনি ধরা ফিটের জ্বর। কবিরাজ মশাই এসে বললে, এ তো ডাবল নিউমোনিয়া। রাত 8টা পার করবে কিনা তা কে জানে। আর হলো তাই। কবিরাজ মশাইয়ের কথা সত্যি করে ভোর রাত্রিরের দিকে ইহলোক ত্যাগ করল বেচারা সতীশ চাটুর্যে। আছাড়ি পিছাড়ি খেয়ে মরা কান্না কাঁদতে বসল ওর স্ত্রী ধূমাবতী। হায় 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 গো, এ কি সর্বনাশ হলো আমার, এ কি সর্বনাশ হলো! হায় 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 হায়। এর কদিন বাদেই গায়ের লোকজন কানাকানি করতে লাগলো। সতীশ চাটুর্য নাকি কোথাও যায়নি, মরে ভূত হয়ে ওই আম গাছেই বাসা বেঁধে রয়েছে। একটা বছর কেটে গেল। বছর ঘুরে আবার বৈশাখ মাস এসে হাজির হলো বাতাসিয়া গায়ে। ফাঁকা মাঠের পাশের কাঁচা রাস্তা দিয়ে 3টি লোক এগিয়ে চলেছে। তাদের কাঁধে একটি করে বস্তা, তাতে দড়ি কাটারি এসব অনেক কিছু রয়েছে। বোঝাই যায় এদের মতলব খুব একটা ভালো না। কি রে, আমি তোদের বলেছিলাম না, ওই ওই দেখ, এই সেই আম গাছগুলা। দেখ দেখ, গাছে কত কাঁচা মিঠে আম ধরে রয়েছে। এ তল্লাটে কাঁচা মিঠে আমের গাছ একমাত্র এখানেই আছে। এই আমগুলো হাতে বিক্রি করতে পারলে
ভালো টাকা পাওয়া যাবে। কিন্তু তুই করবি কি করে? এখন ধরা খেয়ে গেলে তো বিপদ হয়ে যাবে। আমি নিয়ে কোনো চিন্তাই নেই। ওই যে বাড়িটা দেখতে পাচ্ছিস, এই গাছগুলোর মালিক কিলা ওই বাড়ির সতীশ চাটুর্যে। সে গেল বছর পটল তুলেছে। ওরা দেখে সেই অন্ধকারে ভূতের মতো দাঁড়িয়ে রয়েছে একটা খড়ের চালার বাড়ি। বাহ, তাহলে তো খুব ভালোই হলো, আর কোনো সমস্যা রইল না। ঠিক, তাহলে তো কোনো ঝামেলাই নাই। এই নে রে, তুই তলায় তার, আমি কাছে উঠতেছি। ওরে, আমের কি দারুণ গন্ধ! এই আমে হেব্বি দাম পাওয়া যাবে। আরে তুই বলছিস রে, শিগগির পেয়ে ফেল, গাছখানা একেবারে শ্যাম করে দে। ঠিক এমন সময় কোথা থেকে একটা হাসির আওয়াজ ভেসে এলো। এই, কে হাসে রে? কে আছে এখানে? কে হাসে? আমি আমি হাসতেছি, তোদের বাপ। এই বলেই সতীশ চাটুর্যে অন্ধকার থেকে বেরিয়ে এলো। এখন তাকে দেখে ভূত বলে বোঝার কোনো জো নেই। এই বুড়ো মস্করা হচ্ছে, দেখছিস না আমাদের হাতে কি? বাঁচতে চাস তো পালা এখান থেকে, বলে দিলাম। আরে বাস, আমার কাছে রাম চুরি করতেই যে আমাকে ধমকা